সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষার প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিত হাসান। আমরা জানি যে গত 21শে সেপ্টেম্বর সমগ্র বিশ্বব্যাপী ওয়ার্ল্ড অ্যালজাইমার্স এবং ডিমেনশিয়া ডে পালিত হলো এবং এই পুরো মাসটি জুড়েই এই অ্যালজাইমার্স মাস পালিত হচ্ছে সমগ্র বিশ্বব্যাপী। সমগ্র বিশ্বে বর্তমানে প্রায় 55 মিলিয়ন বা 55 লক্ষ অ্যালজাইমার্স রোগী রয়েছেন এবং দিনে দিনে কিন্তু এর সংখ্যা বাড়ছে। আমাদের দেশ কি এ থেকে মুক্ত? মোটেও নয়। আমরা জানি যে ভুলে যাওয়ার যে রোগ, আমরা চিন্তা করি যে বিশেষ করে আমরা 60 বা 65 বছর বয়সে যার আসলে সূচনা হয়, যেটা খুব ধীরে ধীরে বাড়তে থাকে। একটি পর্যায়ে তারা তাদের রিসেন্ট যে মেমোরিগুলো আছে সেগুলো কিন্তু ভুলে যায়। তারা সকালে কি খেয়েছেন সেটা ভুলে যায়, আবার পুনরায় খাচ্ছেন, কি ওষুধ খাচ্ছেন সেটা ভুলে যাচ্ছে, কোন জায়গায় তার ছেলে মেয়েকে অনেক সময় ভুলে যাচ্ছেন। এই ধরনের সমস্যাগুলো নিয়ে যারা ভুগছেন, বিশেষ করে ভুলে যাওয়ার সমস্যা নিয়ে, তার মধ্যে অ্যালজাইমার্স অন্যতম, যার মধ্যে আমরা বলছি 60 থেকে 70% হচ্ছে অ্যালজাইমার্স রোগে যারা আক্রান্ত হন। এছাড়াও অন্যান্য ভুলে যাওয়ার রোগ রয়েছে, যেটাকে আমরা ডিমেনশিয়ার অন্যান্য অনেক কারণগুলো বলবো, সেগুলো আমরা আলোচনায় নিয়ে আসব। আজকের এই বিশেষ আয়োজনে, বিশেষ করে ওয়ার্ল্ড অ্যালজাইমার্স ডের বিগত এই অনুষ্ঠানে যে সমগ্র বিশ্বে পালিত হলো, তারই ধারায় আজকে আমরা আলোচনা করতে চাই যে আসলে অ্যালজাইমার্স একটি রোগ এবং বিশেষ করে যে রোগ এবং সচেতনতা, আমাদের সামাজিক সচেতনতায় আমরা কতখানি এগিয়ে আছি। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন হাসান আলী, জনাব হাসান আলী, প্রবীণ বিষয় লেখক, গবেষক ও সংগঠক, সভাপতি এজিং সাপোর্ট ফোরাম। জনাব হাসান আলী, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। আমরা সত্যিকার অর্থে একটি ভিন্ন বিষয় নিয়ে অনেক দিন পর আসলে একটি ব্যতিক্রমী বিষয় নিয়ে কথা বলতে এসেছি স্টুডিওতে। আমাদের প্রবীণরা আমরা দেখেছি সমাজে এমনিতেই অবহেলিত, আর তার যদি একটি দীর্ঘমেয়াদী রোগ থাকে এবং সেটি যদি অ্যালজাইমার্স হয় বা ভুলে যাওয়ার প্রবণতার রোগ হয়, তাহলে কিন্তু কথাই নেই। তারা পারিবারিকভাবে, সামাজিকভাবে তারা হেয় প্রতিপন্ন হয়। তাদের দায়িত্ব নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় না এবং তাদের যে সাপোর্টটি দরকার, সোশ্যাল সাপোর্ট, ফ্যামিলির সাপোর্ট, সেই জায়গাটিতে ভীষণ রকমের ঘাটতি রয়েছে। আমরা একসময় মনে করতাম যে বৃদ্ধ বয়সের এটি বোধহয় স্বাভাবিক একটি প্রক্রিয়া, যে আসলে মনে থাকছে না, ঠিক আছে বা চলে যায়, কিন্তু আসলে এটি একটি রোগ এবং এই ডিমেনশিয়ার বা ভুলে যাওয়ার এই রোগটি কিন্তু এখন প্রকট। আমরা দেখছি আমাদের বহুবিধ আচরণ, সামাজিক, আমাদের খাওয়া দাওয়া, আমাদের জীবন যাপন এবং আমাদের যে আমরা অ্যাংজাইটি স্ট্রেসফুল লাইফ আমরা লিড করি, সেগুলো সব কিছুই কিন্তু এর সাথে সম্পৃক্ত। অ্যালজাইমার্স সম্পর্কে বা ডিমেনশিয়া সম্পর্কে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটটি কি? আমরা আসলে কিভাবে চিন্তা করছি সামাজিকভাবে? অনেক ধন্যবাদ। 21 সেপ্টেম্বর বিশ্ব আলজাইমার্স দিবস ছিল, আর পুরা সেপ্টেম্বর মাস জুড়েই থাকে আলজাইমার্স মাস হিসাবে। এই বাংলাদেশে কত লোক এই মুহূর্তে আলজাইমার্সে আক্রান্ত আছেন বা ডিমেনশিয়া আক্রান্ত হয়েছে, এটা ধারণা করা হয়। এই বিষয়ে কোনো সুনির্দিষ্ট আমাদের কোনো পরিসংখ্যান নাই বা কোনো গবেষণা নাই। অল্প একটু গবেষণা আছে, সেটা কুল্লা ইউনিয়নে আমরা একটা গবেষণা করেছিলাম। 1200 লোকের মধ্যে আমরা দেখেছি যে সেখানে আপনার 2 জন আলজাইমার্সে আক্রান্ত, এবং শহরেও আমরা কলাবাগান এবং ধানমন্ডি থানাও আমাদের একটা রিসার্চ, ছোট রিসার্চ ছিল, সেটাতেও আমরা দেখেছি যে সেখানেও আক্রান্ত হয়। আমাদের একটা ধারণা ছিল যে শিক্ষিত লোকের মধ্যে আলজাইমার্সে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম, তারা যেহেতু মস্তিষ্কের কাজ বেশি করে। তো এইটা দেখলাম যে আমার একটা প্রত্যক্ষ অভিজ্ঞতা হলো যে গ্রামে এটা পরিমাণ কম, শহরের চাইতে গ্রামে কম। হয়তো এটা আমার দেখার বা আমাদের যে অল্প জায়গায় আপনার রিসার্চের বিষয়টা থাকার কারণে হয়তো এটা হইতে পারে, কিন্তু আমার এটা মনে হয়েছে। আর একটা জিনিস হলো যে আমাদের যে ভুলে যাওয়া রোগ, এই যে আলজাইমার্স, যে আমাদের স্মৃতি ক্ষয়জনিত যে রোগটার আমাদের প্রাদুর্ভাব ঘটেছে, এটা বাংলাদেশে প্রথম ঘটেছে এমন না, সারা দুনিয়া ব্যাপী আছে, বরং উন্নত বিশ্বে এটা আরো প্রকটভাবে আছে। এবং এই রোগে মারা যাওয়ার লোকের সংখ্যাও অনেক, যে এই রোগে আক্রান্ত হওয়ার 3 থেকে 7 বছরের মধ্যেই মারা যাচ্ছে। এরা বেশি দিন দীর্ঘায়ু হওয়া এটা কঠিন, এটা যদি অনেক ভালো যত্ন করে হয়তো 10-12 বছর বাঁচে। কিন্তু আলজাইমার্সে আক্রান্ত হয়েছে কিনা
এইটা নিশ্চিত হওয়া একটা কঠিন কাজ। এটা ধারণা করা হয়, যেমন আমাদের লোক যদি কিছু ভুলে যায়, কোনো কিছু হারিয়ে যায়, না পায়, বা সে যদি কাউকে সন্দেহ করে, বা সে যদি মনে করে যে আমাকে কে যেন এসে কি বলতেছিল, কালকে রাত্রে আসছিল, সকালে আমার সামনে এক দাঁড়ানো ছিল, বা আমার যে কেউ যদি তার আগে 40 বছর 50 বছর আগে হয়তো তার মা বাবা মারা গেছে, সে এসে হাজির হয়েছে, আমাকে নিয়ে যেতে চাচ্ছে, এরকম কিছু কথাবার্তা বলতে, তখন অন্যরা যেটা বলে এটা বয়স হয়েছে স্বাভাবিকভাবে এটা। কিন্তু আমরা আসলে এটা সিরিয়াস হইতে চাই না, যে বয়স হলেই মানুষ ভুলে যাবে এমন না। 84, 85, 90 বছরের লোকেরাও আপনার সক্রিয় বার্ধক্যে আছেন এবং তারা খুব গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেন। বয়স হয়ে গেলেই মানুষ সব কিছুর থেকে বাদ গেছে এমন বিষয় না। তো যেহেতু আলঝেইমার্সের রোগের প্রকোপটা 65 বছর থেকে এটা দেখা যায় বেশি, কিন্তু এটা শুরু হয় 20 বছর, মানে এটা যখন শুরু হয় তার থেকে এটা পরিপক্ক হয়ে আসতে 20 বছর কমপক্ষে লাগে, সময় লাগে। তো আমরা যখন এটা দেখি তখন এটা আসলে মাঝারি পর্যায়ে চলে আসে। আমরা কিন্তু প্রাইমারি লেভেলে এটা অনেকেই ধরতেই পারি না যে এটা কিছু হয়েছে। এখন মানে আমি ভুলে যাচ্ছি, অনেকে এটা আমার সাথে অনেকে বলেন যে ভাই ভুলে যাচ্ছে অমুক তমুক, আমি চাবি কোথায় রাখছি এটা পাই না, ওটা পাই না। তো আমি শুধু একদিন বললাম যে চাবি যেদিন আপনি কোথায় রাখছেন পান না, যদি মনে করেন চাবিটা ইয়েতে আমাদের ফ্রিজে রেখে আসছেন, তাহলে বুঝবেন যে আপনাকে ডাক্তারের কাছে তাড়াতাড়ি যেতে হবে, কারণ এটা ফ্রিজে রাখার কথা না। হয় আপনি ওয়ার্ড্রোবের উপর রাখছেন, খাটের পাশে রাখছেন, অথবা পড়ার টেবিলে রাখছেন, অথবা যেখানে শার্ট চেঞ্জ করেছেন সেই সব জায়গায় রেখেছেন, এর বাইরে যাওয়ার কথা না। কিন্তু এটা যদি চালের ড্রামে পাওয়া যায় তাহলে বুঝতে হবে যে না, এটা বড় ধরনের, বা ময়লার ঝুড়িতে ফেলে দিছে। তো এইগুলি আমাদের খুব দরকার যে আমাদের এই যখনই এরকম সমস্যা হবে কনফার্ম হওয়ার জন্য মানসিক রোগ বিশেষজ্ঞ এবং একজন স্নায়ু রোগ বিশেষজ্ঞের পরামর্শে যাওয়া, যে তারা তখন এগুলি অনেক সময় হয় কি ছোটোখাটো, আপনারা জানেন যে অনেক সময় এমআরআই করে দেখে যে আসলে কোন জায়গাটায় সমস্যা হচ্ছে, সেটা তখনও একটা কনফার্ম হলেই তখন তার চিকিৎসাটা আমরা থাকতে পারে। ভুলে যাওয়ার আসলে আরও অনেকগুলো কারণ রয়েছে, বিশেষ করে আমরা যেটা বলি ভাস্কুলার ডিমেনশিয়া, বয়সের সঙ্গে সঙ্গে আমরা ফন্টো টেম্পোরাল ডিমেনশিয়া রয়েছে, লিভিউ ডিমেনশিয়া রয়েছে, এবং অনেক সময় মিক্সড কিছু ডিমেনশিয়া রয়েছে। মানে তার মধ্যে অ্যালঝেইমার্সই প্রধান, যে সবচেয়ে আমরা বলছি 66-70%। কাজে এটির আসলে আমি বলবো যে একদম সঠিক ডায়াগনোসিসটি বা পরীক্ষাটি হওয়া দরকার। এবং যাদের কথা বললেন যে স্নায়ুরোগ এবং যারা অনেক সময় মানসিক বিশেষজ্ঞ রয়েছেন, তারা হয়তো সেই বিষয়টিতে আরো তাদের একটা বোর্ড থাকা উচিত। আমি মনে করি যে হরমোন বিশেষজ্ঞ আছেন, মেডিসিন বিশেষজ্ঞ, তারা সবাই মিলে কনফার্ম করা যে না ওনার ডিমেনশিয়া বা নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেটির উপরে নির্ভর করে আমরা শুধুমাত্র বার্ধক্যের উপর চাপিয়ে দিয়ে এটাকে আসলে এড়িয়ে যেতে পারি না অনেক সময়। কম বয়সে হওয়ার বহু ঘটনা আছে। আচ্ছা, এবারের যে দিবসটি গেল, মানে 21শে সেপ্টেম্বর, এবারের আসলে মূল প্রতিপাদ্য বিষয়টি আসলে কি ছিল? এটা খুব ইম্পর্টেন্ট ছিল, অ্যাক্ট আলঝেইমার্স, অ্যাক্ট ডিমেনশিয়া। এটা হলো যে তার মানে বলা হচ্ছে যে আলঝেইমার্স সম্পর্কে জানেন আর ডিমেনশিয়া সম্পর্কে জানেন, জানার দরকারটা কেন? জানলে আমি আমার প্রস্তুতি নিতে পারবো, যে আমি যদি এই বিষয়টা সম্পর্কে জানি। আপনি জানেন যে বাংলাদেশে কোনো পরিবারে যদি একজন আলঝেইমার্সের রোগী থাকে, সেই পুরো পরিবারটা বিপজ্জনক পরিস্থিতিতে পড়ে। প্রথমত জানে না যে সে তো প্রথমে একটা ঝগড়া তৈরি করে যে আমার জিনিসপত্র চুরি হয়ে গেছে, অমুকে কাজের মেয়েটা চুরি করে নিয়ে গেছে, আমার গয়নাটা আমি অমুক নিয়ে গেছে, ছেলের বউ নিয়ে গেছে, বা কেউ একটা ষড়যন্ত্র করতেছে, তাকে বিষ খাওয়ানোর চেষ্টা করতেছে, কিংবা এই বাড়িটা আমার যে বাড়িটা লিখে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, অথবা সে বাড়ির একটা অংশ ভেঙে চুরে এটা অন্যভাবে করতে চাইতেছে, বা এমন একটা তার টাকা আছে সে গিয়ে দেখা গেল যে ব্যবসা শুরু করেছে, যে বয়সে ব্যবসা করার কথা না, একটা ঝুঁকি আছে, তাকে কেউ একজন বললো যে অমুক ব্যবসা শুরু করেন, দেখবেন অনেক টাকা আছে। তারপরে তাকে এইভাবে সে মানে বিচার বিবেচনা লোপ পাইতে থাকে, যে একটা মানুষ যে আসলে বুঝবে যে আমার এখন এটা হবে না, উচিত না। তাহলে এইরকম একটা পরিস্থিতিতে এই রোগটা নির্ণয় করার সাথে সাথে পরিবারের লোকেরা সতর্ক হবে যে তাকে কিভাবে রাখতে হবে, তার সাথে কি আচরণ করতে হবে, তার যেন আরও খারাপ পরিস্থিতি না হয়। সে যতখানি ভুলতেছে সেটা মনে রাখা, যে না উনি যদি বলে না খাই নাই, তো ঠিক আছে আবার খাওয়া নিয়ে আসা। এটা আমার মাকে আমি দেখেছি, যে এরকম আমার দাদি বলেছে যে খায় নেই কেমন, তো দেখলাম যে উনি এরকম ভাত প্লেটে নিয়ে আইসা আমার দাদির মুখটা মুছে দিয়েছে, মানে তার মানে ও বুঝাইলো যে আমি আপনার খাওয়াই দিয়েছি। অথবা বারবার কথা বলতেছে,
তাকে চুপ করেন না বলার দরকার নাই, বা একই কাজ বারবার করতেছে, তাহলে তাকে সেখান থেকে কৌশলে সরিয়ে নিয়ে আসতে হবে, অন্য কোনো দিকে এঙ্গেজ করতে হবে। মানে তাকে এটা এখন এই যে শারীরিক সমস্যা থাকবে, এগুলি একজন চিকিৎসকের মানে আওতায় থেকে এগুলিকে ইয়ে করা উচিত, সেটা খুব জরুরি। আচ্ছা, আমরা যেটা আসলে বলি যে অ্যালজাইমার্স মানে বা ডিমেনশিয়াতে যারা আক্রান্ত হচ্ছে, বিশেষ করে অ্যালজাইমার্সের ক্ষেত্রে সাধারণত কি কি ধরনের সমস্যায় তারা আক্রান্ত হন, মানে এবং একই সঙ্গে এটাও সত্যি যে ওই সময়ে অন্যান্য রোগগুলো কিন্তু তার সঙ্গে থাকে, তাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কারো কারো হার্টের সমস্যা, বিশেষ করে নিয়মিত ওষুধ খাওয়ার একটি বিষয় থাকে যেখানে সচেতন থাকে। আর এখন তো দেখা যাচ্ছে যে বেশিরভাগ পরিবারই মানে সদস্যরা বাইরে কাজ করেন, তারা ব্যস্ত থাকেন, নিজেকে নিয়ে এঙ্গেজ থাকেন, আলাদাভাবে সময় দেওয়ার সংখ্যাটিও কিন্তু খুব সীমিত। সেক্ষেত্রে হয়তো অন্য কারোর সাহায্য এইডের তাদের সাহায্য নিতে হয়, অন্য কারোর সাহায্য নিতে হয়। সেক্ষেত্রে আসলে কি কি ধরনের মানে রিস্কের মধ্যে তারা থাকেন? এটা খুব গুরুত্বপূর্ণ যে আপনি একটা মানে বিষয় এখন তৈরি হয়ে গেছে যে বাংলাদেশে একাএকি প্রবীণের সংখ্যা বাড়ছেন, নানা কারণে বাড়তেছে। এটা শহরেও বাড়তেছে, গ্রামেও বাড়তেছে। গ্রামের সুবিধা যে প্রবীণ তার পরিচিত লোকজনের সাথে দেখা হয়, শহরে সেই সুযোগ তুলনামূলকভাবে অনেক কম, এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া অনেক কঠিন। কিন্তু যে সিমটমগুলি আমাদের কেন ডায়াগনোসিস করতে হবে আগে, তার মানে হলো যে আমাদের প্রবীণদেরকে দেখভাল করার জন্য আগে যে পরিবারের সদস্যরা, যৌথ পরিবারের যে উত্তাপ ছিল বা সবাই সহযোগিতা করত, হ্যাঁ, দেখাশোনা করত, সেগুলি কিন্তু তুলনামূলকভাবে আমাদের নাই এখন, বা চলে যাচ্ছে, আস্তে আস্তে এটা শেষ হয়েও যেতে পারে। তো এখন সেটা হলো যে সে সময় জ্ঞান থাকতেছে না, এখন কি দিয়ে কালকে সকালে কি খেয়েছিল, তারপরে এখন আজকে ওষুধ খেয়েছিল কিনা, কিংবা তার ছেলে মেয়ে বা অমুক কে আসছে, তার পরিচিত লোক, তাকে চিনতে পারতেছে না, অথবা নামাজ পড়ছে কিনা, বারবার নামাজের পড়ছে, বা আমি অমুক করেছি কিনা, এখন সন্ধ্যা কিনা, বা আমি এটা চিনতেছি না, কোথায় আসলাম, কোথায় নিয়ে আসলো, এটা চেনার কথা। এই ধরনের অবস্থা তৈরি হচ্ছে, এবং একটা সময় গিয়ে তো রুগীর মানে আরও খারাপ অবস্থা হয়, তারপর আরও খারাপ অবস্থা হয়, একটা সময় গিয়ে আর রুগী আপনার খাবারটা যে চিবিয়ে খাবে এটাও সে ভুলে যায়, কিছু কিছু ক্ষেত্রে আবার হাঁটতে পারে না, বেড রিডেন হয়ে যায়, হুইল চেয়ারে আটকে যায়, এবং টয়লেটটা মলমূত্র নিয়ন্ত্রণ করতে পারে না, যেখানে সেখানে টয়লেট করে দিচ্ছে। এখন অনেক বাসায় এরকম আছে, একজন বিখ্যাত ফ্যামিলির লোক, প্রথম উনি আমাকে একদিন বললেন যে আমার শ্বশুর বিছনার উপরে পায়খানা করে, কিন্তু উনি সব ভালো। এখন যেই মস্তিষ্কে যেই জায়গাটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই জায়গার যে মানে কন্ট্রোলটা হারাইছে, সেইটার কারণেই সে অন্যান্য আচরণগুলি করতেছে। এছাড়াও যারা সচল রয়েছেন তারা অনেক সময় হারিয়ে যায়। আপনি দেখবেন নিখোঁজ, মানে 70 বছরের লোক নিখোঁজ হচ্ছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মসজিদ থেকে নামাজ পড়ছে চলে যাচ্ছে। তো এইগুলির এখন একটা এগুলি ডায়াগনোসিস হলে, এগুলি যদি নিশ্চিত হয়, তাহলে আমাদের কিছু কাজ আছে যে এই মানুষটাকে আমরা কিভাবে পরিবারে, সমাজে, রাষ্ট্রে তার পুনর্বাসন হবে, তাকে তত্ত্বাবধান করবে, কিভাবে তার ওষুধ খাওয়াতে হবে, কিভাবে তার ফিজিওথেরাপির ব্যবস্থা করতে হবে, কিভাবে তাকে খাওয়ানো হবে, খাওয়ার টুকরাটা কি ছোট হবে না বড় হবে, কেমন খাবার হবে, তার তো কনস্টিপেশন হইতে পারে, তার আরও অন্যান্য সমস্যা হইতে পারে। এবং এইসব লোকেরা কিন্তু বলতে পারে না যে কোথায় তার আঘাত পাইলেও বলতে পারে না, কোথায় ব্যথা হচ্ছে, কোথায় কি হইতেছে। এক এক সময় বললো যে আমার এইখানে ব্যথা, তারপরে বললো মাথায় ব্যথা, আসলে এগুলি বোঝা যাচ্ছে না। তো আর যদি অনেক বিপজ্জনক ওষুধও আছে যেগুলো যদি বেশি খেয়ে ফেলে, এবং আমাদের প্রবীণদের অনেকেরই, বেশিরভাগেরই ঘুমের ওষুধ থাকে একটা সাথে, অবশ্যই প্রায় থাকে, ঘুমের সমস্যার কারণে এটা থাকে। তো এখন যদি এটা ভুলে 2-3টা খেয়ে ফেলে তো আরেক বিপদ হয়ে যেতে পারে। এছাড়াও আরো যে ধরনের বিপজ্জনক ওষুধ রয়েছে, বিশেষ করে উচ্চ রক্তচাপের ওষুধ, ডায়াবেটিসের ওষুধ, এগুলো যদি বারে বারে ভুলে খেয়ে হাইপো হয়ে মারা যায়, তাহলে তার এই ওষুধগুলো কারো তত্ত্বাবধানে রাখা। এখন যদি সে ইনসুলিন নিছে, একবার ইনসুলিন নিছে, আরেকবার নিবে কিনা, সে আরেকবার দিয়ে দিলে তো একটা মহাবিপদ হয়ে যাবে। এবং আমাদের প্রবীণরা কিন্তু এখন আলাদা, অনেক মানুষ আছে একা একা থাকেন, ঢাকা শহরও আছে, গ্রামেও আছে। তো সেই মানুষগুলিকে আমাদের কেয়ারের, যত্নের আওতায় আনতে হবে। এইগুলির জন্য আমরা বলতেছি যে কি কি ব্যবস্থা নেওয়া যায়। এর মধ্যে একটা, যেমন যদি গ্রাম হয়, তাহলে এই গ্রামে কত প্রবীণ আছে, কতজনের ডায়াবেটিস আছে, কতজনের উচ্চ রক্তচাপ আছে, কি ওষুধ খাইতেছে, তার বাড়িতে ছেলে মেয়ে আছে কিনা, এগুলি খোঁজখবরের আওতায় রাখা। এগুলি আমাদের স্থানীয় সরকার, আমাদের সমাজকর্মীরা, আমাদের মসজিদ কমিটি আছে, স্কুল কমিটি আছে, নানান রকমের ক্লাব আছে, তাদের নজরে রাখা।
এবং Involvement দরকার হলে এগুলোর জন্য সার্ভিস চার্জ দেওয়া, হ্যাঁ, বিনা পয়সায়। এবং আরেকটা কথা শুরুতে আপনি বলছিলেন আমাদের প্রবীণরা অবহেলিত, এই কথাটা আমি শুরুতে আপত্তি করতে চেয়েছিলাম যে আমরা প্রবীণ শুনলে আমাদের মনটা দয়ায় ভরে যায়, আহারে আহারে। আমাদের প্রবীণরা কি দয়ার পাত্র নাকি? আমাদের প্রবীণরা দয়ার পাত্র না। আমাদের প্রবীণরা অনেক বড় ভূমিকা রাখতে পারে, এটা এটা সম্ভব। কারণ আমরা প্রবীণ মনে মনে করলেই মনে করি যে সে তাকে কোনো সহযোগিতা করতে হবে, তো নিশ্চয়ই করতে হবে, কিন্তু আমাদের তাদেরকে সম্মান মর্যাদার সাথে দেখতে হবে, সেটা দেখতে হবে যে তার এটা। তো এখন চিকিৎসার ক্ষেত্রেও এগুলি দেখতে হবে। এখন কে তাকে দেখবে? ছেলের বউ দেখবে নাকি কাজের লোকে দেখবে? সে তারা ট্রেনিং প্রাপ্ত কিনা, একটা ডিমেনশিয়া রোগীর কি অবস্থা, জি এইগুলিকে তাক রাখা। আর সবচেয়ে আরেকটা বড় জিনিস এখন আমরা দেখতেছি যে আমাদের ডিমেনশিয়া পেশেন্টটা কার কাছে থাকবে? ছেলে পাঠিয়ে দিচ্ছে মেয়ের বোনের কাছে, বোন পাঠাইতেছে ভাইয়ের কাছে, এর থেকে ওখানে। তারপরে এমন এমন অনেকে আছে আমাকে খোঁজ নেয় যে কোনো ওল্ড হোম আছে কিনা যেখানে আমাদের এরকম ভুলে যাচ্ছে কোথায় রাখবো। তার মানে তাকে আর রাখার কেউ নাই। কেউ নেই। এই যে এই মানে যে মানে ঝামেলাটি বা সমস্যাটি তৈরি হচ্ছে ভয়ঙ্কর ভাবে তাদের এটা এগিয়ে আসতেছে। এবং খুব স্ট্রং ফ্যামিলি বন্ডিং না থাকলে সেখানে আসলে থাকলেও দেখা যাচ্ছে না সেখানে না, বিপদে যে পড়ে হাউস যাচ্ছেন। অ্যারেস্ট থাকে। আপনারা, আমি জানি না আমাদের দর্শকরা কিভাবে নেবে। অনেকেরে বাসার থেকে বেরোতে দেয় না, নির্দিষ্ট রুমের বাইরে যেতে দিচ্ছে না। তারপরে তাকে ওখানে খাওয়া দাওয়া, এমনকি খাওয়া দাওয়াও কন্ট্রোল করা হচ্ছে, যে খাইলে পায়খানা করবে, এরকম ঝামেলা করবে এরকম। এবং তাদের অনেক আচার আচরণের আছে, যে অনেকে রাত্রে মানে ঘুমের যেহেতু আছে, তাদের সাথে মানে একটা সোশ্যাল লাইফ আর থাকে না। থাকে না, তো সেটাই বলছি। সেই জন্যে আরেকটা বড় বিপদ যেটা নিয়ে আমি আজকে বলতে চাই আপনার কাছে, যে আমাদের ইংল্যান্ডে একটা মানসিক সক্ষমতা আইন আছে, 2005-এ এটা ইংল্যান্ড করেছে। বাংলাদেশে অন্যান্য আইন আছে, মানসিক স্বাস্থ্যের আইন টাইন আছে, কিন্তু আমি মনে করতেছি যে যে সমস্ত মানুষরা ডিমেনশিয়া বা আলঝেইমার্সে আক্রান্ত হয়, তাদের অনেক সময় তাদের ব্যাংকের ইয়েতে সই করার ক্ষমতা থাকে না, বা ভুলে যায়, বা সই দিবে না, কিসের জন্য দিব। বা এমন হয় যে তারা কাউকে আবেগের বশবর্তী হয়ে পুরো সহায় সম্পত্তি লিখে দিচ্ছে, চেক লিখে দিচ্ছে, বাড়ি লিখে দিতে চাচ্ছে, কিংবা অন্য কিছু একটা করতে চাইতেছে। কিন্তু সে যদি আলঝেইমার্সটা যদি মানে ডিটেক্ট হয় যে উনি আলঝেইমার্সের রোগী, এই সার্টিফিকেট থাকলে কেমন মানে এই রোগে আক্রান্ত না, তাইলে সে মানে একটা কথা থাকে, আমি সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে এই দলিল সম্পাদন করলাম। তো আসলে তো উনি তো সজ্ঞানে নাই। তাহলে এইটা একটা যদি আইন থাকে, তাহলে তার এই সহায় সম্পত্তি হারানোর, তখন সময় ছেলে মেয়ে মনে করে যে কেউ দিয়ে দিবে, হারিয়ে যাবে, দিয়ে দিচ্ছে, এরকম দেয় কিন্তু। তো তখন তারা করে কি, তারা একরকম হাউস অ্যারেস্টের মতো আটকে রাখে, কোথাও যেতে দিচ্ছে না, কারোর সাথে কথা বলতে দিচ্ছে না। কিন্তু এগুলি যদি থাকে, সে ট্রান্সফার করতে পারবে তার কল্যাণের জন্য। তার পক্ষে একজন ম্যাজিস্ট্রেট থাকতে পারে, সরকারের একজন কর্মকর্তা থাকতে পারে, প্রভিশন অফিসার থাকতে পারে, যে তার পক্ষে তার চিকিৎসার জন্য, তার ওষুধপত্রের জন্য, তার কেয়ার গিভারের চেক সে সই করে দিবে, বা নিরাপত্তার জন্য, বা সেভাবে আসলে এরকম একটা আইন থাকা উচিত, দায়িত্ব দেওয়া যেতে পারে নির্দিষ্ট কাউকে। অ্যালঝেইমার্সের রোগের আসলে এই যা রোগটি ভালো হওয়ার বা সেই প্রবণতার চেয়ে তাকে আসলে কিভাবে সুরক্ষিত করা যায়, এবং আমরা যারা আশেপাশে রয়েছি, সমাজে যারা আশেপাশে, তাদের সচেতনতা, তার প্রতি আচরণ, তার প্রতি আসলে পরবর্তী যে পুনর্বাসন, সেটা কিভাবে করা যায়, সেটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এবং এবার কিন্তু তাই উঠে এসেছে আজকের এবারে যে প্রতিপাদ্য বিষয়টি আপনার রয়েছে। আমি একেবারেই পরিবার থেকে শুরু করতে চাই, যে আসলে পারিবারিক সচেতনতাটি বা তার প্রতি যে দায়িত্বশীলতা, সেটা কিভাবে আসলে সমুন্নত করা যায়। ধন্যবাদ। এইখানে তিনটা পর্যায়ে আপনি বললেন, যে একটা হলো পরিবার পর্যায়ে আমরা এই আলঝেইমার্স রোগীকে কিভাবে পরিচর্যা, তার যত্ন করব, কিংবা অন্য কাজ করতে পারবো, সেগুলি আমাদের একটুখানি খুব দরকার। আরেকটা হলো যে সমাজে উনি কিভাবে থাকবেন, সমাজ তাকে কিভাবে গ্রহণ করবে, রাষ্ট্র কিভাবে তার দায় দায়িত্ব গ্রহণ করবে বা কিছু। তো এর প্রথমে আমাদের পরিবারের কথাটা ভাবা উচিত, যে পরিবারের লোকের কি ভূমিকা। পরিবারের লোকের তার আচার আচরণের পরিবর্তন, যে মানুষটা গত 60 বছর 70 বছর পরিবারের থেকে যা যা করেছে, হঠাৎ তার মধ্যে কোনো পরিবর্তন দেখলেই সে সচেতন হবে, এবং সেটা চিকিৎসার আওতায় নিয়ে আসতে হবে তাকে। তাইলে হবে কি, তার পরিস্থিতি তত খারাপ হবে না। এই রোগ নিয়েও কিন্তু সে 10-15 বছর 20 বছর
মানে এই সব সীমাবদ্ধতা নিয়েই উনি কাটিয়ে দিতে পারবেন, স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন। খুব কিছু ক্ষতি হয়ে যাবে এমন না। যেমন আমরা কি ডায়াবেটিস নিয়ে আমরা কি একটা পা ছাড়া, একটা চোখ ছাড়া, কান ছাড়া কিংবা অন্যান্য শরীরের প্রতিবন্ধিতা নিয়েই তো আমরা অনেকেই তো দীর্ঘজীবন লাভ করি বা সামাজিক দায় দায়িত্ব পালন করি। একটা আলঝেইমার্স হলো এই ধরনের মস্তিষ্কের একটা একটা পার্টের কার্যকারিতা রোধ হয়ে গেছে, তার মানে হলো সম্পূর্ণভাবে উনি শেষ হয়ে গেছে বিষয়টা এমন না। বা ভাস্কুলার ডিমেনশিয়া বা স্ট্রোক হলে বা কোনো একটা অংশ যেটা ক্ষতি হয়েছে সেটার একটা ব্যাপার। উনি যখন পরিবারে থাকবেন, ওনার কোনো পরিবর্তন থাকলেই সেটা নিয়ে চিকিৎসকের সাথে আলাপ আলোচনা করে তাকে এটা বোঝানো যে এটা আসলে কী রোগ এবং এই রোগটা কিভাবে চলতে হবে, ফিরতে হবে সেটা। তো এখন পরিবারের মধ্যে যে উনি যখন থাকবেন, উনি রেগে গেলে অন্যরা কি তার সাথে রাগারাগি করবেন? ওনারা চুপ করে থাকবেন। উনি বলবেন যে আমাকে খাওয়া দেওয়া হয় নাই, হ্যাঁ উনি আসলে কিছুক্ষণ আগে খেয়ে গেছে, বলা হবে যে না আপনাকে এখন আবার খাওয়া দেওয়া হচ্ছে। তার মানে হলো যে এগুলি সতর্ক হওয়া যে বেশি খেয়ে ফেলতেছে কিনা, খাওয়ায় ক্ষতি মানে কম খাচ্ছে কিনা, পুষ্টির অভাব হচ্ছে কিনা, তাহলে এগুলি সতর্ক থাকতে হবে। তার সাথে সাথে সে যদি আপনাকে মানে সেবাকর্মীকে বা পরিবারের লোকের উপরে যদি আক্রমণ করতে চায় তাহলে তার সামনে থেকে সরে যাওয়া, আবার পরে চলে আসা। এবং আমাদের কিছু লোক আছে এই সমস্ত রুগীর সামনে আইসা বলে আমি কে বলেন তো, এই যে প্রশ্ন করা তাকে তখন বিভ্রান্তির মধ্যে ফেলে যায়, তুমি জানি কে। তা সব সময় আমাদের পরিবারের লোকের কথা হলো যতবার তার সাথে দেখা হবে আমি আমি সকিনা, রহিমা বা আমি শান্তা, আমি রহিম, করিম, যাই কিছু হোক তার পরিচয় দেওয়া, আমি আপনার ছেলে, বড় ছেলে, ছোট ছেলে, আমি আপনার বাসার কাজের প্রশ্নবিদ্ধ না করা, তাকে মনে করিয়ে দেওয়া যে আমি আপনার বাসার কাজের লোক, আপনার সাহায্যকারী, আমি আপনার ডাক্তার, আমি আপনার গাড়ির চালক, এইভাবে তাকে নিজের থেকে পরিচয় করাইয়া দিয়ে তাকে মনে করাইয়া দেওয়া। তাকে আমাদের কিছু অভদ্রতা আছে বাংলাদেশে, সেটা হলো টেলিফোনও এই অভদ্রতাটা করে মানুষ, যে কিছুক্ষণ পরে জিজ্ঞেস করে আপনি চিনলেন না, চিনলেন না, আরে তাকে চিনতে হবে এইরকম। আর এই রুগীরে বললে তো আরেক বিপদ। তো প্রথমে যে মানুষ যে তার নিজের পরিচয় দেবে, এটা আমাদের পরিবারের লোকদের এইটা একটা আচরণ করতে হবে। এখন দেখা যায় এই সমস্ত লোকের মানে রোগীকে গোসল করানো একটা ব্যাপার থাকে। অনেকে দেখা যায় যে আপনি 2 দিন গোসল করার নাই, তার হয়তো মনে নাই গোসল করছে কি করে নাই, তো তাকে জোরজবস্তি করে আপনি গোসল করতে নিয়ে যেতে পারেন না, অথবা সে ঠান্ডা পানি পছন্দ করে না, অথবা গরম পানি পছন্দ করে না। যে যেভাবে পছন্দ করে, যেভাবে গোসল করতে চায় তাকে সেইভাবে গোসল করানো। যদি না হয় তাহলে তার গা মুছে দেওয়া। অনেক সময় ময়লা কাপড় চোপড় গা থেকে খুলতে চায় না, সেটা তাকে কৌশলে তাকে সেরকম কাপড় চোপড় রাখা যে কাপড় চোপড় সহজে পরতে পারে। কেমন এমন সব পেঁচানো গোছানো কাপড় চোপড় দিলে সে আসলে বিভ্রান্ত হয়ে যায়। তাহলে জুতা পরবে। এখন আমাদের এই সমস্ত মানুষ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, বয়স হলেই মানুষ বাথরুমে পড়ে, এখানে সেখানে পড়ে, ঘরের মধ্যে পড়ে। তাহলে একটা রাবার সোলের যাতে পিছলি না যায়, ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, মানে দরজা জানলা খোলামেলা রাখা, এবং তার টয়লেটটা কোথায় সেটার মধ্যে বড় করে যদি লেখা হয় টয়লেট বা পায়খানা, তাহলে সে এটা মনে করবে যে এটা পায়খানা, এইভাবে রাখা। এবং তার যে চলাফেরার জায়গাগুলি সেগুলি সহজ করা, তার খাবারের টেবিলটা তাকে মনে করিয়ে দেওয়া এই ধরনের খাবার, এবং তার সবগুলি বিষয়কে খুব করে পরিবারের লোকেরা দেখতে হবে। এবং ওষুধের বাক্সটা তার কাছ থেকে সরিয়ে রাখা, তাকে নির্দিষ্ট টাইমে তাকে ওষুধ খাওয়ায় দেওয়া, অথবা একটা রিং বেল বা একটা কিছু রাখা যেটা এই সময় ওষুধ খাবে, এবং তাকে একটা রুটিনের মধ্যে অবশ্যই একটা সহজ রুটিনের মধ্যে আনতে হবে। যখনই এটা ধরা পড়বে তখনই একটা রুটিনের মধ্যে। এবং তার আরেকটা জিনিস রাখবে, আর্থিক ব্যবস্থাপনা, আপনার এই রোগীর জন্য ভবিষ্যতে কত টাকা লাগবে, কেমন খরচ হতে হবে, কে এগুলির আয়োজন করবে, পরিবারের কে কোথায় দিবে না দিবে। একটা সময় গিয়া ছেলে মেয়ের পক্ষে 24 ঘন্টা ওনাকে দেখা সম্ভব হবে না, তাহলে কেয়ার গিভার থাকবে। এখন কেয়ার গিভার খুঁজতে গেলে মানুষ আয়া বুয়া খুঁজে, 5,000 6,000 টাকার লোক খোঁজে, 15,000 টাকা একটা মানে আলঝেইমার্স রোগী সেবা দেওয়ার মতো শারীরিক সামর্থ্য আছে এবং বুদ্ধিশুদ্ধি আছে, লেখাপড়া জানা, একটা ইন্টারমিডিয়েট, কমপক্ষে ইন্টারমিডিয়েট পাস এবং 6-7 মাসের একটা এইসব 1 বছরের ট্রেনিং ছাড়া এরকম লোক হবে না। সেই লোকের আপনি 5,000 টাকা 6,000 10,000 টাকা তাকে রাখতে হলে কমপক্ষে 8 ঘন্টা ডিউটির জন্য 15,000 টাকা দিতে হবে এখনকার সময়কার কথা। তাহলে সেই টাকাটা কে দিবে? আমাদের বেশিরভাগ লোকেরাই হলো বয়স্ক মানুষের জন্য কোনো টাকা খরচ করতে চায় না, কৃপণ হয়ে যায় যে না ওনার এখন ভবিষ্যৎ নাই, বেলা ডুবার সময় আর মানুষের যেমন আমি সেই জন্যই বলছি যে সেই জায়গাটিকে সুরক্ষিত করতে হবে, তার যে আর্থিক ব্যবস্থা। তার যদি এখন দেখেন সবাই হয়তো টাকা নাই, কারোর যদি টাকা থাকে তার জন্য সেবা পাওয়ার সুযোগ থাকে, যার টাকা নাই তার টাকাটা
সমাজ, রাষ্ট্র, অন্যরা এগুলি আমি তৈরি করবে। আসলে পারিবারিক যে কথাটি বলছিলাম এবং পরিবারের সদস্যদেরও কিন্তু এই রোগটি সম্পর্কে একটা সম্যক ধারণা থাকতে হবে, তার একদম ধারণা থাকতে হবে। প্রোগ্রেশন সম্পর্কে সে কি এবং করতে সে পারে। কোন পর্যায়ে থেকে সে যে দিন দিন খারাপের দিকে যাবে, একটা সময় গিয়ে এখন আজকে ভাত খাওয়াচ্ছেন খেয়ে ফেলতেছে, একটা সময় মুখে ভাত নিয়ে বসে বসেই থাকতে পারে। যে সে জানে না কিভাবে চাবাইতে হয়, তাহলে তাকে দেখাইতে হবে যে এইভাবে মুখ আবার নতুন করে শিখাইতে হবে, বাচ্চাকে যেরকম শেখায় যে এইভাবে চাবাইতে হয়। আবার একটা সময় গিয়ে আর চাবাতেও পারবে না, তখন তাকে হয়তো খাবারের নল দিয়ে খাওয়াতে হবে, সেগুলি ডাক্তারদের ব্যাপার, মেডিকেল কন্ডিশন। আমরা যদি আসলে সামাজিকভাবে যে জায়গায় সচেতনতার কথা বলি, বিশেষ করে তাদের তো বাইরে যাওয়ার প্রয়োজন হতে পারে, বাইরে যেতে পারে, বাইরের মানুষদের বাইরে যেতে বাজারে হবে, আচরণ যেটা বিধি বা এরকম তাদের প্রতি যে আচরণ বিধিটা যেমন হওয়া উচিত। এখানে পরিবারের একটা কথা আমি একটু রেখে গেছি, যেটা হলো যে তার পছন্দ, হয়তো সে পুরোনো দিনের গান পছন্দ করে, তাকে গান শুনতে দিতে হবে। সে বাচ্চাদের সাথে থাকতে পছন্দ করে, তাকে বাচ্চাদের সাথে দিতে হবে। সে যদি পশু পাখির সাথে পশু পাখির সাথে থাকে, তাদের সাথে খেলতে পছন্দ করে হবে। তার বেড়ানোর একটা জায়গা আছে, সেখানে যাইতে পছন্দ করে। বন্ধুদের সাথে বাজারে কোনো একটা জায়গায় সে একসময় বসে আড্ডা দিত, সেই জায়গায় যেতে পারে, ক্লাবে যেতে পারে, কোনো একটা জায়গায় তার যাওয়া, কিংবা তার সিনেমা দেখার শখ থাকতে পারে, কোনো একটা হবি থাকতে পারে, সেগুলিকে অনার করা, সেগুলিকে তাকে সহযোগিতা করা। এখন আমি যেই বিষয়টা আপনি বললেন যে সামাজিক কি দায় দায়িত্ব, এখন এইসব মানুষ তো বাজারে যায়, এইসব মানুষ দোকানে যায়, এই সমস্ত মানুষ চিকিৎসার জন্য যে বিভিন্ন জায়গায় যায়, অনেক সময় মনে থাকে না বাজার করলো, বাজার করে টাকা দিছে কি দেয় নাই, হয় বেশি দিয়ে আসছে, না দিয়ে চলে যাচ্ছে, জিজ্ঞাসা করলে না টাকা দিয়ে দিছি, এরকম। এইগুলি নিয়ে আমাদের সামাজিক সচেতনতা থাকলে আমাদের দোকানদাররা ঝগড়া বিবাদের মধ্যে যাবে না, তারা সতর্ক হবে। একজন প্রবীণ মানুষ আসলে তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অন্য কাস্টমার আগে তাকে বিদায় দিতে হবে, তাকে বলতে হবে আপনি কি কি নেবেন একবারে বলেন, তখন তার লিস্ট করে তার মালামাল তাকে বুঝিয়ে দিয়ে তারপর তার থেকে টাকা এটি খুবই মানে এই জায়গাটুকু কিন্তু আসলে প্রয়োজন, খুব দরকার। এখন আপনি দেখেন একটা মানুষ উদ্ভ্রান্তের মতো চলতেছে, কোথায় যাব জিজ্ঞেস করলো, বললো যে ঠিক বলতে পারে না, একবার বলে যে আমি বাজারে যাই, আবার বললো যে বিয়ে বাড়ি যাই, তখন বুঝতে হবে মানে উদ্দেশ্যহীন চলাফেরা, তার মানে হলো যে উনি আলঝেইমার্সে আক্রান্ত হইতে পারে। তাহলে তাকে আটকে রাখা, বুঝিয়ে রাখা, পরিবারের খোঁজ দেওয়া, বা একটা মানুষ এরকম গ্রামের থেকে বাইরে যেতে থাকলে তাকে মানে নিকটস্থ থানা অথবা তার আত্মীয় এই জায়গাটিতে আসলে খুব প্রয়োজন তার। এবং আমি সর্বশেষে যে জায়গাতে আসছে যে রাষ্ট্রীয় পুনর্বাসন বা তাদের জন্য একটি পুনর্বাসনের একটি জায়গা দরকার, সেই জায়গাটা খুব সংক্ষেপে শুনতে চাই। না আমি এটা খুব দরকার যে একটা সময় গিয়ে বাসাও রাখা যায় না, এটা হসপিটালও যে রাখবে এত খরচ, এগুলি আসলে করা সম্ভব হবে কিনা আমি জানি না। কিন্তু এইগুলি আমাদের দেশে আমাদের একটা জেরিয়াট্রিক একটা হসপিটাল দরকার, প্রবীণ হাসপাতাল একটা বড়, অন্তত 500 বেডের একটা হসপিটাল দরকার, ঢাকায় না হোক অন্তত পক্ষে 200 বেডের হোক, এরকম বিভাগীয় শহরে থাকার দরকার। তাহলে সেই বেডের সাথে যদি পুনর্বাসনের জায়গাটা থাকে, তাইলে তারা এই মানে একটা গ্রামের মতো করে ফেলতে, ভিলেজের মতো, হ্যাঁ, ডিমেনশিয়া ভিলেজ বা আলঝেইমার্স ভিলেজ, যে এই পরিবারের লোকেরা আর যখন পারবে না বা কোনো কারণে আর সম্ভব হচ্ছে না, তাহলে তারা যেন এখানে এসে থাকবে, এখানেই তাদের জীবনের যে কটা দিন বাঁচে মর্যাদার সাথে সম্মানের সাথে তারা যেন বাঁচতে পারে, এগুলি খেয়াল রাখা। কারণ এইটা একটা ডিমেনশিয়া ভিলেজ লাগবে, কারণ এই রুগী ঘরে আটকে রেখে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে, আর এখন আমাদের যেভাবে বা থাকা খাওয়ার জায়গা যত ছোট হয়ে আসতেছে, এই জায়গায় রাখা কঠিন। আমি অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আসলে এই আলঝেইমার সম্পর্কে সচেতনতার যে জায়গাগুলো আপনি উল্লেখ করা দরকার ছিল সবগুলোই আপনি উল্লেখ করেছেন, এবং আশা করছি যে এই সেপ্টেম্বর মাসে আলঝেইমার্স এই মান্থে আশা করছি বিষয়ে সবাই সচেতন হবেন, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে। নিশ্চয়ই পুনর্বার আপনার সাথে কথা হবে। অনেক ধন্যবাদ সুযোগ দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা আজকে আলঝেইমার্স রোগ এবং সচেতনতার কথা বলেছি, বিশেষ করে আলঝেইমার্সের সচেতনতা যে জায়গাটি সেটি নিয়ে আমরা আজকে আলোকপাত করেছি। সেখানে আমরা পারিবারিকভাবে, সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে তাদের প্রতি কতটা সচেতন হতে পারি, তাদের পুনর্বাসনে কতটা সহায়তা করতে পারি, এবং রাষ্ট্রীয়ভাবে তাদেরকে পুনর্বাসনের জায়গাটি আসলে সুরক্ষিত করতে পারি, যে সামাজিক নিরাপত্তা বা সেফটি নেটের আওতায় তাদেরকে কতখানি আনা যায়। আশা করছি যে যারা আসলে যে পরিবারের সদস্যরা এ রোগে আক্রান্ত, তারা এই বিষয়টি নিয়ে আরও ভাববেন, রাষ্ট্র ভাববে এবং সমাজ আমাদের সামাজিক দায়িত্ব পালন করবে। ভালো থাকুক সব আলঝেইমার্সের রোগীরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।